আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর যে তৃতীয় অধ্যায়টি রয়েছে তার নাম জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়া মানে জীবের বেঁচে থাকার জন্য তার দেহে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ চলে। কোনো ক্রিয়াকলাপের ফলে জীবদেহে খাদ্য উৎপন্ন হয়, কোনো ক্রিয়াকলাপের ফলে জীবদেহে শক্তি উৎপন্ন হয়, কোনো ক্রিয়াকলাপের ফলে জীবদেহে বিভিন্ন রকমের বস্তু দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়, কোন প্রক্রিয়ার মাধ্যমে দেহের উৎপন্ন দূষিত পদার্থ দেহের বাইরে নির্গত হয়, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার মধ্যে যে জৈবনিক প্রক্রিয়াটা প্রথম আমরা শিখব সেটা হলো জীবদেহে খাদ্য উৎপাদনের প্রক্রিয়া, যাকে আমরা সালোক সংশ্লেষ বলে থাকি, যার ইংরেজি নাম হলো ফটোসিনথেসিস। আজকে আমাদের প্রথম জানবার বিষয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস সম্পর্কে। এই প্রক্রিয়ায় কি হয়? জীবের কোষে খাদ্য তৈরি হয়। প্রথমে আমরা সালোক সংশ্লেষ শেখবার আগে সালোক সংশ্লেষ শব্দের অর্থ বা মানে কি একটু জেনে নিই। সালোক সংশ্লেষ শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, সালোক এবং সংশ্লেষ। সালোক শব্দের অর্থ আলোর উপস্থিতিতে, আর সংশ্লেষ শব্দের অর্থ খাদ্য তৈরি। সালোক শব্দের অর্থ আলোর উপস্থিতিতে, সযুক্ত আলোক, স মানে উপস্থিত, আলোক মানে আলো, তাহলে সালোক মানে আলোর উপস্থিতিতে। আর সংশ্লেষ মানে কোনো কিছু তৈরি হওয়া, এখানে খাদ্য তৈরি হওয়া। তাহলে সালোক সংশ্লেষ শব্দের আক্ষরিক অর্থ কি দাঁড়ালো? আক্ষরিক অর্থ হলো আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি। কোথায়? জীবের কোষে। তাহলে একটা জিনিস শিখলে যে জীবের কোষের মধ্যে জীবের প্রয়োজনীয় যখন খাদ্য তৈরি হয় সেটা আলোর উপস্থিতিতেই হয়, অন্ধকারে হয় না। এইবার আমরা ইংরেজি নাম ধরেও একটু মানে খুঁজে নিই। দেখো, ফটোসিনথেসিস, এটা সালোক সংশ্লেষের ইংরেজি শব্দ। ফটোসিনথেসিস এই শব্দটাও দেখো দুটো শব্দ মিলে তৈরি হয়েছে, ফটো এবং সিনথেসিস। ফটো কথার অর্থ ছবি নয়, কিন্তু আমরা বলে থাকি ল্যাটিন শব্দ ফোটস, তা থেকে ইংরেজিতে ফটো কথার উৎপত্তি, যাকে আমরা লাইট বলি ইংলিশে। তাহলে ফটো মানে লাইট, আলো, আর সিনথেসিস মানে সংশ্লেষ, কোনো কিছু তৈরি করা। এখানে প্রোডাকশন অফ ফুড মানে খাদ্য তৈরি করা। তাহলে একই অর্থ দাঁড়ালো ফটোসিনথেসিসের বাংলা, আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করা। যা আমরা বাংলায় পড়েছি সালোক সংশ্লেষ কথার অর্থ একই অর্থ। তাহলে আবার বলছি
যে এই খাদ্য কোথায় তৈরি হয়, জীবের কোষে, আর সেই খাদ্যটা আলোর উপস্থিতি ছাড়া তৈরি হয় না। সেই জন্যই অর্থ সালোক সংশ্লেষ, আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি। দেখো তাহলে সালোক সংশ্লেষ মানে সূর্যালোকের উপস্থিতিতে জীবদেহের কোষে খাদ্য তৈরি। কোথায় বললাম কোষে খাদ্য তৈরি। আর আলো বলতে সূর্যালোক, পৃথিবীতে আলো বলতে সূর্যের আলো। প্রাকৃতিক ভাবে তুমি কৃত্রিম আলো ভাবতে পারো, এই যে আমরা বাল্ব জ্বালি, টিউব লাইট জ্বালি, ওগুলো কৃত্রিম আলো। আর নক্ষত্র, সূর্য বাদে অন্য নক্ষত্রের আলো পৃথিবীতে প্রায় এসেই পৌঁছয় না, ওতে কোনো কাজ হয় না, ঠিক আছে। এবার আলো বলতে সূর্যের আলো, যেটা প্রকৃতির মধ্যে আমরা পৃথিবীতে সবসময় পেয়ে থাকি। সেই আলোর উপস্থিতিতে জীবদেহের কোষে খাদ্য তৈরি করাকেই বলা হয় সালোক সংশ্লেষ। এখন প্রশ্নটা যেটা, সেটা হলো সূর্যালোকের উপস্থিতিতেই খাদ্য তৈরি হয় কেন। বলছিলাম যে আলো ছাড়া খাদ্য তৈরি হয় না, তাহলে সূর্যের আলোর উপস্থিতিতেই কেন খাদ্য তৈরি হয়। তাহলে উত্তরটা আমরা খুঁজে বার করি। দেখো, প্রত্যেক জীবের, সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, জীবাণু হতে পারে, যে কোনো জীবের জীবন ধারণের জন্য মানে বাঁচবার জন্য খাদ্যের দরকার। খাদ্য ছাড়া কোনো জীব জীবন ধারণ করতে পারে না। খাদ্য যে কোনো জীবের মৌলিক চাহিদা, সে উদ্ভিদ হোক, প্রাণী হোক বা জীবাণু হোক। তাহলে সকল জীবের বাঁচবার জন্য খাদ্যের দরকার। কেন দরকার? জীবেরা খাদ্য থেকে কি পায়? কারণ জীবেরা খাদ্য থেকে শক্তি পায়। আমরা কি জানি, কোনো কাজ শক্তি ছাড়া সম্পন্ন হয় না। যে কোনো কাজের জন্য শক্তির দরকার। তাহলে জীব দেহে বিভিন্ন রকমের কাজ হয় বাঁচবার জন্য। যতদিন জীব বাঁচে তার দেহে বিভিন্ন প্রক্রিয়া বা কাজ ঘটে। তাহলে প্রত্যেকটা কাজের জন্য জীব দেহে শক্তির দরকার। আর সেই শক্তিটা জীবেরা কোথা থেকে পায় না, খাদ্য থেকে পায়। তাহলে বলতে পারি খাদ্য হলো জীবদেহের জ্বালানি, জীবদেহকে শক্তি সরবরাহ করে। খাদ্যের আরো অনেক কাজ আছে, কিন্তু তার মধ্যে একটা অন্যতম কাজ হলো দেহে শক্তি দেয় খাদ্য। তাহলে প্রশ্ন আসতে পারে যে খাদ্যের মধ্যে শক্তি কোথা থেকে আসে, তাই তো। জীবেরা খাদ্য থেকে তাদের বাঁচার জন্য শক্তি পায়, তাদের কাজের জন্য শক্তি পায়। তাহলে প্রশ্নটি, তাহলে খাদ্যের মধ্যে শক্তি কোথা থেকে আসে? আমাদের এই পৃথিবীতে সকল শক্তির একটাই উৎস, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক। সেটা কি? সূর্যের আলোক শক্তি। পৃথিবীতে যত রকমের শক্তি সম্পর্কে আমরা জানবে, সেই শক্তিগুলো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সৌর শক্তি মানে সূর্যের আলোক শক্তি। পৃথিবীতে সূর্যের একটাই শক্তি আসে, সেটা আলো, আলোক শক্তি। তাহলে পৃথিবীতে সব শক্তির উৎস যদি সূর্যের আলোক শক্তি হয়, তাহলে খাদ্যের মধ্যে যে শক্তি থাকে, তাহলে সেই শক্তির উৎস হলো সূর্যের আলোক শক্তি। কি ব্যাপারটা বোঝা গেল? তাহলে জীবেরা খাদ্য থেকে যে শক্তিটা পায়, সেই শক্তি খাদ্যের মধ্যে আসে সূর্যের আলো থেকে। এবার তো ক্লিয়ার এই যে কেন সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি হয়। তাহলে উত্তরটা হচ্ছে এইটাই, যেহেতু জীবেরা খাদ্য থেকে শক্তি পায়, তাহলে খাদ্যের মধ্যে শক্তি কোথা থেকে আসবে? যেহেতু পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্যের আলোক শক্তি, তাহলে জীব কোষে যখন খাদ্য তৈরি হয় মানে সালোক সংশ্লেষ ঘটে, তখন সেই খাদ্য তৈরির জন্য সূর্যের আলোক শক্তি প্রয়োজন, যাতে সেই শক্তিটা খাদ্যের মধ্যে আবদ্ধ হয়। খাদ্য তৈরির সময় সূর্যের আলোক শক্তির প্রয়োজনটা কেন? যখন খাদ্য জীবের কোষে তৈরি হয়,
সেই উৎপন্ন খাদ্যে যাতে সূর্যের আলোক শক্তিটা আবদ্ধ হয়, তবেই জীবেরা সেই খাদ্য থেকে শক্তি পাবে। তাহলে তোমরা ভাবতে পারো, তাহলে তো খাবার সময় খাদ্য থেকে আলো বেরোনোর কথা, কই বেরোয় না তো? না। তোমরা ছোট থেকে একটা জিনিস শিখেছো যে শক্তির রূপান্তর, শক্তি বিনাশ হয় না, শক্তির রূপান্তর ঘটে, একরকম শক্তি আর একরকম শক্তিতে পরিণত হয়। তা যখন খাদ্য তৈরির সময় সূর্যের আলোক শক্তি কাজে লাগে, তখন সেই সূর্যের আলোক শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয়। বস্তুতে আবদ্ধ শক্তিকে বলা হয় স্থৈতিক শক্তি। তোমরা স্থিতি শক্তিও বলতে পারো। তাহলে এটাই হচ্ছে আসল কথা, গোটা যে আলোক সংশ্লেষ শিখবে এটাই হচ্ছে মেন কথা, যে উৎপন্ন খাদ্যে সৌরশক্তির স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ করো। আর খাদ্য কি? যে কোনো খাদ্য হলো রাসায়নিক বস্তু। তোমরা শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন খাদ্য সম্পর্কে পড়েছো আগের চ্যাপ্টারে। তাতে কি শিখেছ? বিভিন্ন খাদ্য বিভিন্ন রাসায়নিক বস্তু। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে উৎপন্ন খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হয়, বা বলতে পারো স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয়। ঠিক আছে? এই জন্যেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যখন জীবের কোষে খাদ্য তৈরি হয়, তখন সূর্যের আলোক শক্তি প্রয়োজন। কি বোঝা গেছে? এবং সেই সূর্যের আলোক শক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থৈতিক শক্তি রূপে আবদ্ধকরণ ঘটে খাদ্যের মধ্যেই থাকে। যখন জীব সেই খাদ্য নিজের দেহে ব্যবহার করে, তখন খাদ্য থেকে এই শক্তি পায় এবং তাদের দেহে বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে। এই গেল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা ধারণা পেলে প্রথমে জিনিসটা কি, কেন আলোর উপস্থিতিতেই খাদ্য তৈরি হয়। আর এই তাৎপর্যগুলো লিখেছি, এটা তাৎপর্যটা কি না, খাদ্য তৈরি হলেই খালি হবে না, খাদ্যের মধ্যে শক্তির আবদ্ধকরণ ঘটতে হবে। কোন শক্তি? সূর্যের আলোক শক্তি। কোন শক্তি রূপে? রাসায়নিক শক্তি বা স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয়। এবং খাদ্যের মধ্যে থাকা এই শক্তি জীবদেহের বিভিন্ন কাজের সময় যে শক্তির দরকার, সেই শক্তিটা সরবরাহ করে। ঠিক? তাহলে এই যে বললাম, জীবের কোষের মধ্যে খাদ্য তৈরি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। কিন্তু প্রশ্ন, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সব জীব কি তাদের কোষে খাদ্য তৈরি করতে পারে? সব জীব বলতে আমি উদ্ভিদ, প্রাণী, জীবাণু, সবাই কি তাদের কোষে খাদ্য তৈরি করতে পারে? তোমাদের কি মনে হয়? হ্যাঁ না না? কি বলছো না? হ্যাঁ, ঠিক তাই। না, সব জীব তাদের কোষে খাদ্য তৈরি করতে পারে না, কোনো কোনো জীব পারে। তাহলে আগে আমরা দেখি যে কারা পারে, কেন পারে, তাহলেই বুঝে যাব বাকিরা কেন খাদ্য তৈরি করতে নিজেদের কোষে পারে না। দেখো, তার কারণটা হলো সূর্যের আলোকে ব্যবহার করার ক্ষমতা সব জীবেদের নেই। কারণ সূর্যের আলোকে ব্যবহার করতে না পারলে জীব তার কোষের মধ্যে খাদ্য উৎপন্ন করতে পারবে না বা পারে না। আর সূর্যের আলোকে ব্যবহার করার ক্ষমতা সব জীবের নেই। দেখো, তাহলে কোন জীব পারবে সেটা এবার বোঝো। দেখো, সেই জীবেরাই পারবে যাদের কোষের মধ্যে সবুজ রঙের রঞ্জক পদার্থ ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল পৃথিবীর একমাত্র জৈব বস্তু। পৃথিবীতে লাখ লাখ ধরনের জৈব বস্তু আছে, তার মধ্যে জৈব বস্তু মানে জীবদেহের বস্তু। ক্লোরোফিল এটা কি? এক ধরনের সবুজ রঞ্জক, রং কণা, রঞ্জক কণা।
তাহলে এই সবুজ রঞ্জক ক্লোরোফিল একমাত্র জৈব বস্তু যা সূর্যের আলোকে গ্রহণ করতে পারে এবং তাকে ব্যবহার করতে পারে। কি বললাম? সবুজ রঞ্জক ক্লোরোফিল পৃথিবীর একমাত্র জৈব বস্তু যা সূর্যালোককে ব্যবহার করতে পারে। আর এই ক্লোরোফিল সব জীবের কোষে থাকে না, সেই জন্যই সব জীব সালোক সংশ্লেষ করতে পারে না, তাই তো? সব জীবের কোষে ক্লোরোফিল থাকে, যাদের থাকে না তারা সূর্য আলো ব্যবহার করতে পারবে না, আর ব্যবহার করতে না পারলে তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তাদের কোষে খাবার তৈরি করতেও পারবে না। ঠিক আছে? তাহলে একমাত্র সেই জীবেরাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তাদের কোষে খাবার তৈরি করতে পারে যাদের কোষের মধ্যে কি আছে? সবুজ রঞ্জক কণা ক্লোরোফিল আছে। তাহলে যে জীবেদের কোষে সবুজ রঞ্জক ক্লোরোফিল থাকে তারাই একমাত্র সূর্যের আলোকে ব্যবহার করতে পারে। করতে পারলে কি করতে পারবে? তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তাদের কোষে খাদ্য তৈরি করতে পারবে। তাহলে আরেকটা জিনিস শিখলে সালোক সংশ্লেষ সম্পর্কে, যে একমাত্র ক্লোরোফিল যুক্ত সবুজ কোষে, যেহেতু ক্লোরোফিলের রং সবুজ, তাই যে কোষে ক্লোরোফিল থাকে, এই রঞ্জক কণা থাকে, সেই কোষের রং হয় সবুজ। তাহলে একমাত্র ক্লোরোফিল যুক্ত সবুজ জীব কোষে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে ক্লোরোফিল কোষের মধ্যে না থাকলে খাদ্য তৈরি করা যায় না। ঠিক আছে তো? নেক্সট, তাহলে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়, আমি একটু আগে বললাম, আবার একটু আগেই তোমাদের শিখিয়েছি যে খাদ্য কি না, খাদ্য এক ধরনের রাসায়নিক বস্তু, জীব দেহে তৈরি হয় জৈব রাসায়নিক বস্তু। আর রাসায়নিক বস্তু তৈরি করতে গেলে রাসায়নিক বিক্রিয়ার দরকার। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন হয় জীবের কোষের মধ্যে, তাহলে সেটাও একটা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া। আর জীবের কোষের মধ্যে হয় বলে জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষ এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে? আর প্রত্যেক রাসায়নিক প্রক্রিয়ার কে আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। আর এই সমীকরণটা দিয়েই তোমরা সালোক সংশ্লেষ সম্পর্কে আর একটু ধারণা করতে পারবে। দেখো, এই যে খাদ্য তৈরি হয় বলছি, কি ধরনের খাদ্য তৈরি হয়? কি খাদ্য তৈরি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে? অত্যন্ত সরল খাদ্য উৎপন্ন হয়, এবং সেটা অবশ্যই সরল। কি? শর্করা, শর্করা জাতীয় খাদ্য, সরল শর্করা। শর্করা সরলও হয়, জটিলও হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অত্যন্ত সরল শর্করা উৎপন্ন হয়, আর যার নাম তোমরা জানো, তার নাম হলো গ্লুকোজ। গ্লুকোজ খাদ্যটা উৎপন্ন হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন খাদ্য গ্লুকোজ, আর গ্লুকোজ এক প্রকারের সরল শর্করা। এই যে সংকেতটা দেখছো C6H12O6, তোমরা জানো এটা এক অণু গ্লুকোজের সংকেত। তাহলে এই যে প্রতি অণু গ্লুকোজ জীবের কোষের মধ্যে তৈরি হয়, কোটি কোটি অণু তৈরি হয়, প্রতি অণুর কথা বলছি, যে এক অণু গ্লুকোজ তৈরি করতে গেলে কি দরকার হয়। তো এমনি এমনি তৈরি হবে না, কিছু দিয়ে তৈরি হয়। তা জীবের কোষে গ্লুকোজ তৈরির জন্য দুটো সরল জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা গ্যাস, আর হচ্ছে জল, এটা তরল। এই দুটো জিনিসই পরিবেশের মধ্যে প্রচুর পাওয়া যায়। তাহলে ক্লোরোফিল যুক্ত জীব কোষ কি করে? পরিবেশ থেকে এই কার্বন ডাই অক্সাইড আর জল গ্রহণ করে এই কার্বন ডাই অক্সাইড আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটায়।
আর এই বিক্রিয়াটা ঘটবার জন্য শক্তির দরকার হয়। সেই শক্তিটা সরবরাহ করে সূর্যালোক। সূর্যের আলোক শক্তি কার্বন ডাই অক্সাইড আর জলের মধ্যে বিক্রিয়া ঘটায়। আর সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করার কাজটা করে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল সূর্যের আলোকে ব্যবহার করলে সূর্যের আলোক শক্তি কার্বন ডাই অক্সাইড আর জলের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন করে গ্লুকোজ। এবং এই উৎপন্ন গ্লুকোজের মধ্যে এই সূর্যের আলোক শক্তি রাসায়নিক শক্তি বা স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয়। আর তোমরা একটা জিনিস জানো, অনেক সময় কোনো একটা জিনিস তৈরি করতে গেলে তার পাশাপাশি আরো অন্য জিনিস তৈরি হয়। যেমন তোমাদের মায়েরা যখন ভাত রান্না করে, ভাত তৈরির পাশাপাশি ফ্যান তৈরি হয়। যখন কয়লাকে মাটি থেকে তুলে তাকে আগুনে পুড়িয়ে পরিষ্কার করা হয়, তখন বিশুদ্ধ কয়লা যেমন আমরা পাই, তার পাশাপাশি আলকাতরা, ন্যাপথলিন, চারকোল, কোল গ্যাস ইত্যাদি পাই। তা এইসব পদার্থকে আমরা কি বলি? উপজাত পদার্থ বলি। একটা প্রধান জিনিস তৈরি হওয়ার পাশাপাশি আরো কিছু জিনিস তৈরি হয়, তাকে উপজাত বস্তু বলে। তা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ তৈরির সময় গ্লুকোজ তৈরির পাশাপাশি আরো দুটো জিনিস তৈরি হয়। কি কি? জল আর অক্সিজেন। এই জল আর অক্সিজেনকে বলা হয় সালোক সংশ্লেষের উপজাত বস্তু। এই জলটা জীবদেহে আর প্রয়োজন না লাগলে বাষ্পমোচন করে বেরিয়ে যায়, আর যদি প্রয়োজন লাগে আবার কোনো বিক্রিয়ায় জীবের দেহে কাজে লাগে। আর এই অক্সিজেনটা বাতাসে বেরিয়ে যায়। এই পাশে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ, এটাতে বোঝানো হচ্ছে অক্সিজেনটা বাতাসে বেরিয়ে যায়। আর এই অক্সিজেনটাই বায়ুমণ্ডলে যুক্ত হয়, সমস্ত জীব জগৎ এই অক্সিজেনটা নিয়ে বাঁচে। তাহলে একটা জিনিস শিখলে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় বলেই পরিবেশে বায়ুমণ্ডলে অক্সিজেন যুক্ত হয়। তাহলে বাতাসে যত অক্সিজেন গ্যাস আছে তার প্রধান উৎসই হলো সবুজ জীবের সালোক সংশ্লেষ প্রক্রিয়া। ঠিক আছে, এবার একটু ভালো করে সমীকরণটা আর একবার বুঝে নাও। দেখো C6H12O6 এই এক অণু গ্লুকোজ তৈরির জন্য আমি বলছি কোটি কোটি অণু গ্লুকোজ তৈরি হয় যতক্ষণ সূর্যালোক থাকে। মানে দিনের বেলা যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ ক্লোরোফিল যুক্ত কোষের মধ্যে অনবরত এই বিক্রিয়াটা ঘটে। তাহলে কোটি কোটি অণু গ্লুকোজ তৈরি হয়। তার এক অণু তৈরির জন্য, এক অণু তৈরি হতে যে বিক্রিয়া কোটি কোটি অণু তৈরি হতো একই বিক্রিয়া, তাহলে এক অণু গ্লুকোজ তৈরির জন্য প্রয়োজন 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু জল। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু জলের মধ্যে বিক্রিয়া হয়। এই বিক্রিয়ায় শক্তি যোগায় সূর্যালোক, সূর্যের আলোক শক্তিকে কাজে লাগায় ক্লোরোফিল, উৎপন্ন হয় এক অণু গ্লুকোজ। এই গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয় স্থৈতিক শক্তি রূপে, আর উপজাত বস্তু রূপে যত অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয় এক অণু গ্লুকোজ তৈরির জন্য, তত অণু পরিমাণ মানে 6 অণু পরিমাণ উপজাত জল, 6 অণু পরিমাণ উপজাত অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এই যে গোটা বিক্রিয়াটা পড়লে, এটা সালোক সংশ্লেষের সমস্ত রাসায়নিক সমীকরণ। তাহলে একসঙ্গে বললে 6CO2 প্লাস 12H2O, একটা তীর চিহ্ন দেবে, ওপরে লিখবে সূর্যালোক, নিচে লিখবে ক্লোরোফিল, তীর চিহ্নের পর লিখবে C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2, আর O2 পাশে একটা উপর দিকে তীর চিহ্ন দিয়ে দেবে। কেমন? ক্লিয়ার?
তাহলে এই সমীকরণটা থেকে বা এতক্ষণ আমরা যা যা বুঝেছি সেই সব কিছুকে নিয়ে তাহলে সালোক সংশ্লেষ কি যদি ভালো করে আমরা বলি তাহলে সালোক সংশ্লেষ সংজ্ঞা তৈরি হবে। এই সংজ্ঞাটা একবার দেখে নাও, জাস্ট বইতেও পাবে, একবার দেখে নাও। দেখো যা যা বলেছি সংজ্ঞায় তাই তাই আছে। তাহলে সালোক সংশ্লেষ কি? দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয় এবং উৎপন্ন গ্লুকোজে সৌর শক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয় এবং উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন নির্গত হয়। তাকেই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। তাহলে সংজ্ঞাটা তোমরা ভালো করে দেখে নাও এবং বই থেকেও তৈরি করবে। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। চলো আরো নতুন জিনিস শিখি। তাহলে আমরা এইমাত্র কি শিখলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন ধরনের খাদ্য উৎপন্ন হয়? সরল শর্করা গ্লুকোজ, সংকেত C6H12O6। একটা জিনিস দেখো, এটা এক অণু গ্লুকোজ, সংকেত দেখলে এটা একটি গ্লুকোজ অণু রাসায়নিক গঠন। তোমাদের গঠনটা জানার প্রয়োজন নেই, দেখে রাখো, সংকেতটা মনে রাখবে অবশ্যই C6H12O6। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন ধরনের খাদ্য উৎপন্ন হয়? সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয়। আর এক অণু গ্লুকোজের সংকেত C6H12O6। ঠিক আছে, নেক্সট। এবার যেটা আমরা শিখবো যে সালোক সংশ্লেষ কোথায় ঘটে। তাহলে একটু আগে আমরা বলেছি যে সালোক সংশ্লেষ যে কোনো জীবের কোষে ঘটতে পারে না বা ঘটে না। তার কারণ প্রত্যেক জীবের কোষে সবুজ রঞ্জক কণা ক্লোরোফিল নেই। তাহলে একমাত্র ক্লোরোফিল যুক্ত কোষেই সালোক সংশ্লেষ ঘটবে। তাহলে সালোক সংশ্লেষ যে কোনো ক্লোরোফিল যুক্ত কোষেই ঘটতে পারে, যে কোনো। এই কথাটা একদম পরিষ্কার হয়ে মনে রাখবে। সেই কোষটা কোন জীবের দেহে আছে জানার দরকার নেই। সে উদ্ভিদে থাকতে পারে, প্রাণীতে থাকতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। মোট কথা, ক্লোরোফিল যুক্ত কোষ যদি হয় তাতেই সালোক সংশ্লেষ ঘটতে পারে। কিন্তু হ্যাঁ, ক্লোরোফিল যুক্ত কোষ সব থেকে বেশি আমরা কোথায় দেখতে পাই? কোথায় পাই? কিসের ছবি? গাছের পাতা। গাছের পাতা কি রঙের হয়? সবুজ, তাই তো? আমরা গাছের পাতার মতো এত সবুজ অঙ্গ আর কোথাও দেখতে পাই কি? তাহলে পাতাতেই সব থেকে বেশি ক্লোরোফিল যুক্ত কোষ আছে। আরো বিভিন্ন জায়গায় থাকতে পারে, আমি বললাম সব থেকে বেশি কোথায় আছে? ক্লোরোফিল যুক্ত সবুজ কোষ গাছের পাতায়। সেই জন্য গাছের পাতাকে বলা হয় সালোক সংশ্লেষের প্রধান স্থান। ঠিক আছে, তাহলে উদ্ভিদের সবুজ পাতা সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ। সালোক সংশ্লেষকারী প্রধান অঙ্গ হলো গাছের পাতা। তোমরা ছোটবেলায় বলতে গাছের পাতা হলো গাছের রান্নাঘর, গাছের পাতার মধ্যে গাছের খাবার তৈরি হয়। একদম ঠিক কথা। তার কারণ গাছের পাতার মতো ক্লোরোফিল যুক্ত সবুজ কোষ সবুজ উদ্ভিদেরও সব অঙ্গে থাকে না। ঠিক আছে, সব থেকে বেশি সবুজ কোষ গাছের পাতায়। তাই গাছের পাতাই সালোক সংশ্লেষ ঘটবার প্রধান জায়গা। তাই পাতাকে বলা হয় সালোক সংশ্লেষের প্রধান স্থান। এবার আমরা আরেকটু ডিটেলসে জানব পাতার কোথায় সালোক সংশ্লেষ হয়। যদি একটা গাছের পাতাকে
প্রস্থচ্ছেদ কেটে, পাতলা পাতলা করে প্রস্থচ্ছেদ কেটে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা হয়, এরম একটা ছবি তোমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে পাবে। সেখানে দেখো, একটু বুঝিয়ে বলি, গাছের পাতা চ্যাপ্টা, তার দুটো ত্বক বা তল থাকে, ওপরে একটা ত্বক, আবার নিচের দিকে আর একটা ত্বক। তাই দুটো ত্বকের মাঝে কিছু কোষ থাকে। তাহলে এইখানে দেখো, এইটা ঊর্ধ্ব ত্বক, এইটা নিম্ন ত্বক, আর দুটো ত্বকের মাঝে এই যে কোষগুলো দেখছো লম্বা লম্বা বা গোল গোল, এই কোষগুলো সব থেকে বেশি ক্লোরোফিল যুক্ত। এইগুলো সব প্যারেনকাইমা কলার কোষ, লম্বা লম্বা হোক গোল গোল হোক, সব প্যারেনকাইমা কলার কোষ। কিরকম প্যারেনকাইমা কলা? না, প্রচুর পরিমাণে ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা কলা। তোমরা জানো যে পাতায় ক্লোরোফিল যুক্ত যে সবুজ রঙের প্যারেনকাইমা কলা থাকে তার নাম মেসোফিল কলা। তোমরা আগের চ্যাপ্টারেই পড়েছো। তাহলে পাতার মধ্যে এই যে মেসোফিল কলা থাকে, এই মেসোফিল কলাতেই পাতার মধ্যে সব থেকে বেশি সালোক সংশ্লেষ ঘটে। তাহলে আমরা বলতে পারি যে পাতার মেসোফিল কলা হলো সালোক সংশ্লেষকারী প্রধান অঙ্গ। তোমরা এই কথাগুলো লিখে রাখবে। পাতা সালোক সংশ্লেষ প্রধান অঙ্গ, মেসোফিল কলা সালোক সংশ্লেষকারী প্রধান কলা। পাতা সালোক সংশ্লেষকারী প্রধান অঙ্গ, আর পাতার মধ্যে মেসোফিল কলা হলো সালোক সংশ্লেষকারী প্রধান কলা। এরপর আমরা আরেকটু ডিটেলসে যাই। মেসোফিল কলার কোথায় সালোক সংশ্লেষ হয়? মেসোফিল কলা, কলা কোষ দিয়ে তৈরি, অনেক কোষ দিয়ে। এইটা কি দেখছো ছবিতে? এটা মেসোফিল কলার একটা কোষ, এটা আর একটা কোষ, এটা একটা, অনেক আছে, একটা কোষকে বড় করে দেখানো হচ্ছে। তাহলে মেসোফিল কলার প্রতিটা কোষের মধ্যে সালোক সংশ্লেষ হয়। এবার যদি আমরা জানতে চাই যে মেসোফিল কলার প্রত্যেকটা কোষের মধ্যে কোথায় সালোক সংশ্লেষ হয়, দেখো, কোষের মধ্যে বিভিন্ন রকমের কোষ অঙ্গাণু থাকে। আর আমরা জানি যে উদ্ভিদের কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টিড, কোষ অঙ্গাণু ক্লোরোপ্লাস্টিড, এটাই সবুজ কোষ অঙ্গাণু, এগুলো সব ক্লোরোপ্লাস্টিড। তাহলে মেসোফিল কলার কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্টিড গুলো থাকে, এর মধ্যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই ক্লোরোফিল থাকে, এই ক্লোরোপ্লাস্টিড গুলোর মধ্যে সালোক সংশ্লেষ হয়। কোষের মধ্যে আরো বিভিন্ন কোষ অঙ্গাণু আছে, কারোর মধ্যে হয় না। কোষের মধ্যে এক একটা কোষ অঙ্গাণু এক একটা কাজ। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ হলো সালোক সংশ্লেষ ঘটানো। ঠিক আছে? তাহলে মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ঘটে। এবার দেখো, পাশে এইটা একটা ক্লোরোপ্লাস্টিডকে আমরা ভালো করে দেখে নিই যে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কোথায় ঘটে। দেখো, ক্লোরোপ্লাস্টের বাইরে দুটো পর্দা থাকে, আর ভেতরে থাকে এই রকম চাকতির মতো সাজানো জিনিস থাকে। এগুলোর নাম কি? গ্রানা। অনেকগুলো গ্রানা থাকে প্রতিটা ক্লোরোপ্লাস্টের মধ্যে, আর প্রতিটা গ্রানার মধ্যে থাকে প্রচুর ক্লোরোফিল। ফলে গ্রানাগুলোর রং কি হয়? সবুজ। এই গ্রানাগুলো সবুজ বলেই ক্লোরোপ্লাস্টিড সবুজ। অনেক ক্লোরোপ্লাস্টিড যে কোষের মধ্যে থাকে সেই কোষ হয় সবুজ, যেমন মেসোফিল কলার কোষগুলো সবুজ। মেসোফিল কলার কোষগুলো সবুজ হয় বলে মেসোফিল কলা সবুজ, আর মেসোফিল কলা সবুজ হয় বলে পাতা সবুজ। তাহলে পাতার মেসোফিল কলার কোষের ক্লোরোপ্লাস্টিডের মধ্যে সালোক সংশ্লেষ হয়। ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা ক্লোরোফিল যুক্ত অঞ্চল, আর গ্রানাগুলো কার মধ্যে থাকে? একটা বর্ণহীন তরল ধাত্র থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে, এই জায়গাটা। তা তোমরা বলো কার মধ্যে ঘটে? কি বলছো, শুধু গ্রানার মধ্যে? ঠিক ধারণাই করেছো। না, শুধু গ্রানার মধ্যে ঘটে না। গ্রানার মধ্যে সালোক সংশ্লেষ তো ঘটবেই, এখানে ক্লোরোফিল আছে বলে। কিছুটা বিক্রিয়া গ্রানার মধ্যে হয়, আর কিছুটা বিক্রিয়া স্ট্রোমাতেও হয়। তাহলে ক্লোরোপ্লাস্টিডের গ্রানা এবং স্ট্রোমা দুটো জায়গা মিলেই সালোক সংশ্লেষের বিক্রিয়াটা ঘটে।
তাহলে এবার পরিষ্কার বুঝে গেলে যে একদম অ্যাকচুয়াল সালোক সংশ্লেষ কোথায় ঘটে, না কোষ অঙ্গাণু ক্লোরোপ্লাস্টিডের গ্রানা এবং স্ট্রোমাতে। তাহলে এই যে পাতা থেকে ক্লোরোপ্লাস্টিডের গ্রানা স্ট্রোমা পর্যন্ত গেলে যদি এই পুরো ব্যাপারটা পরপর সাজিয়ে বলো, তাহলে সেটাই হলো সালোক সংশ্লেষের প্রধান স্থান। সালোক সংশ্লেষের প্রধান স্থান আমি বলেছি যে কোনো ক্লোরোফিল যুক্ত সবুজ কোষেই ঘটে, এটা কোনো ভুল নয়। কিন্তু প্রধান স্থানটা কোথায়? প্রধান স্থান তখন বলবে সাজিয়ে যে সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল কলার কোষের ক্লোরোপ্লাস্টিডের মধ্যে সালোক সংশ্লেষ ঘটে। তাহলে পাতার মেসোফিল কলার কোষের ক্লোরোপ্লাস্টিডের গ্রানা এবং স্ট্রোমা হলো সালোক সংশ্লেষের প্রধান স্থান। খুব ভালো করে এটা মনে রাখো। পাতার মেসোফিল কলার কোষের ক্লোরোপ্লাস্টিডের গ্রানা এবং স্ট্রোমা, এই গ্রানা এবং স্ট্রোমা এই পুরোটা একসঙ্গে বলবে। পাতার মেসোফিল কলার কোষের ক্লোরোপ্লাস্টিডের গ্রানা এবং স্ট্রোমা হলো সালোক সংশ্লেষের প্রধান স্থান। প্রধান স্থান, ঠিক আছে। এবার আমরা দেখে নিই, এটা তো গেল গাছের পাতা। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে সবুজ উদ্ভিদের পাতা সালোক সংশ্লেষের প্রধান জায়গা। তাহলে কি পাতা ছাড়া আর কোথাও সালোক সংশ্লেষ হয় না? হ্যাঁ হয়। সেই জন্য বলেছি যে কোনো ক্লোরোফিল যুক্ত সবুজ কোষের মধ্যেই হয়। তাহলে এবার দেখে নি যে সবুজ পাতা ছাড়া জীব দেহের, বিশেষ করে উদ্ভিদ দেহের আর কোথায় কোথায় সালোক সংশ্লেষ করতে পারে বা ঘটে। চলো নেক্সট দেখো কাণ্ড। এমনি তো ধরো কাণ্ডে কি হয়, দেখো বড় বড় কাণ্ডে হয় না, কারণ বড় বড় কাণ্ডের রং ওদের কাছে খয়েরি বা অন্য কোনো রং হয়, সেখানে ক্লোরোফিল যুক্ত কোষ নেই। তাহলে কোথায় হয়? এই দেখো এরকম চারা গাছ, তার কচি কাণ্ড, যে কোনো গাছের কচি কাণ্ডের রং কি হয়? সবুজ। সবুজ মানে তাতে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল যুক্ত কোষ আছে। তাহলে যে কোনো উদ্ভিদের কচি কাণ্ডে সালোক সংশ্লেষ করতে পারে। আবার দেখো কিছু কিছু উদ্ভিদ আছে, অনেক উদ্ভিদ আছে, কিছু কিছু বললে ভুল হবে, যাদের কাণ্ড আজীবন সবুজ থাকে। আজীবন, একেবারে গাছ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাণ্ড সবুজ থাকে। যেমন দু একটা উদাহরণ দেখো, পুঁই শাক, কুমড়ো, লাউ, সব জানা গাছ আমাদের। এইসব গাছের কাণ্ড আজীবন সবুজ থাকে। কেন? দেখো কুমড়ো গাছের কাণ্ড, দেখো লাউ গাছের কাণ্ড সবুজ তো। কেন না? এই কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্টিড আছে, ক্লোরোফিল যুক্ত কোষ এগুলো, তাই তাতে সালোক সংশ্লেষ ঘটে। আর এটা কোন গাছ? ফণী মনসা গাছ, মরুভূমির গাছ। এর সমস্যা কি? জলের সমস্যা, খুব অল্প জল। আর গাছের একটা প্রক্রিয়া, তোমার নাম জানো বাষ্পমোচন। এদের বাষ্পমোচন করলে চলবে না, কারণ দেহ থেকে জল বেরিয়ে গেলে আর মাটি থেকে জল পাবে না। তো এরা কি করে? বাষ্পমোচনকে আটকাবার জন্য এদের সমস্ত পাতাকে কাঁটা করে দেয়। যে কাঁটাগুলো দেখছো সব পাতার রূপান্তর। তাহলে পাতা নয় কাঁটা হয়ে বাষ্পমোচনকে আটকালো, কিন্তু পাতারও তো একটা স্বাভাবিক কাজ আছে। কি কাজ? সালোক সংশ্লেষ। এই মতো দেখেছি খাদ্য তৈরি। তাহলে ফণী মনসা গাছে খাদ্য তৈরি কে করবে? পাতা তো কাঁটা হয়ে গিয়ে বাষ্পমোচন আটকেছে। তাই এই গাছে কি হয়? এই গাছের কাণ্ডের রূপান্তর ঘটে। এই গাছের কাণ্ড, এইগুলো কাণ্ড কেমন? চ্যাপ্টা চ্যাপ্টা সবুজ পাতার মতো কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। এটা ফণী মনসা গাছের কাণ্ড। তাই এরকম পাতার মতো সবুজ রঙের ক্লোরোফিল যুক্ত কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড। পর্ণ মানে পাতা, পাতার মতো দেখতে কাণ্ড পর্ণকাণ্ড। এই পর্ণকাণ্ড সবুজ ক্লোরোফিল যুক্ত, এতেও সালোক সংশ্লেষ হয়। তাহলে শিখলে যে পাতা ছাড়াও কাণ্ডেও সালোক সংশ্লেষ হয়। সব গাছের না হলেও অনেক গাছের হয়। নেক্সট ফুল। ফুলে সালোক সংশ্লেষ হয়। এটা ফুলের ছবি দেখছো, ফুলে কোনো সবুজ অংশ আছে? হ্যাঁ আছে। এই তো এই জায়গাটা সবুজ। কি বলে এটাকে? ফুলের বৃতি বলে।
ফুলের বৃতি কিন্তু আজীবন সবুজ থাকে, কেননা ফুলের বৃতির কোষে ক্লোরোপ্লাস্টিড আছে, তাই এখানেও কিছু পরিমাণ সালোক সংশ্লেষ হয়। তাহলে আমরা শিখলাম ফুলের বৃতিতেও হয়, অল্প হলেও হয়। ফল, ফলে কি সালোক সংশ্লেষ হয়? হয়, যে কোনো কাঁচা ফলের ত্বকে ঘটে। তোমরা দেখেছো যে কোনো কাঁচা ফলের ত্বকের রং কি? সবুজ। দেখো ওখানে একটা ছবিও আছে, এটা কাঁচা আম, তার ত্বকের রং কি দেখছো? কোষার রং সবুজ। কেন? এই ত্বকের কোষগুলো ক্লোরোপ্লাস্টিড যুক্ত, যতদিন না পাকে সবুজ থাকে। তাই যে কোনো কাঁচা ফলের ত্বকের কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে, তাই কাঁচা ফলের ত্বকেও কিছু পরিমাণ সালোক সংশ্লেষ ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি শুধু পাতা নয়, উদ্ভিদের কাণ্ডেও হয়, কোনো কোনো কাণ্ডে ফুলের বৃতিতে হয়, ফলের কাঁচা ফলের ত্বকেও হয়। হ্যাঁ, পাতা প্রধান স্থান, এটা কিন্তু ভুলবে না। এবার মূলে কি সালোক সংশ্লেষ হয়? বলবে না, হয় না। কেন হয় না বলো বুদ্ধি করে? তার কারণ দুটো। এক নম্বর, মূলে ক্লোরোফিল থাকে না। মূলে ক্লোরোপ্লাস্টিড থাকে, সেই প্লাস্টিডের মধ্যে কোনো ক্লোরোফিল নেই, ছিল সাদা রঙের প্লাস্টিড, তার নাম লিউকোপ্লাস্টিড। এবং এর কারণ, মূলে ক্লোরোফিল না থাকার প্রধান কারণ, মূল কোথায় থাকে? মাটির নিচে, যেখানে সূর্যের আলো গিয়ে পৌঁছয় না। সেই জন্য মূলে ক্লোরোপ্লাস্টিড থাকে না। সেই কারণে মূলে সাধারণত সালোক সংশ্লেষ হয় না। তাহলে মূলে সালোক সংশ্লেষ হয় না, এটাই বলবে, হয় না বলবে। কেন হয় না? দুটো রিজন বলবে, দুটো কারণ বলবে। এক, মূল মাটির নিচে আছে, সূর্যের আলো পায় না। আর দ্বিতীয়, মূলের কোষে ক্লোরোপ্লাস্টিড নেই, আলো পায় না বলেই নেই, তাই মূলে সালোক সংশ্লেষ হয় না। কিন্তু আমাদের এত বড় পৃথিবীতে দু একটা কি ব্যতিক্রম থাকবে না কোনো গাছের মধ্যে? হ্যাঁ, কিছু উদ্ভিদ আছে, এখানে দু একটা ছবিও দেখতে পাচ্ছ, এখানে দিয়েছি, তাদের মূলের রং দেখো সবুজ। এই দেখো, এই গাছগুলো আসলে পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী মানে এরা বড় বড় গাছের গুঁড়ির উপরে, কাণ্ডের উপরে জন্মায়। জন্মালেও কি হবে? সেই গাছের থেকে কিচ্ছু নেয় না, জল নেয় না, খাদ্য নেয় না, কিচ্ছু নেয় না। এরা খালি আশ্রয় নেয় বড় গাছের উপরে। এরা নিজেরাই সালোক সংশ্লেষ করে। দেখছো যে সবুজ পাতা আছে, সবুজ পাতা, এদের মূলগুলো বাতাসে ঝোলে, ফলে সূর্যের আলো পায়, ফলে মূলের প্লাস্টিড গুলো ক্লোরোফিল যুক্ত হয়, ক্লোরোপ্লাস্টিড হয়ে যায়। এই সবুজ রঙের মূল কিছু কিছু গাছে দেখা যায়। এইরকম মূলকে বলা হয় আত্তীকরণ মূল। এই মূলে সালোক সংশ্লেষ ঘটে। এটা ব্যতিক্রম, কিন্তু নিয়মের মধ্যে বলবে না। তা দু একটা গাছের নাম বলো। রাসনা, অর্কিড, গুলঞ্চ। ঠিক আছে, এইটা অর্কিড, এইটা গুলঞ্চ গাছ, এদের মূলে সালোক সংশ্লেষ হয়। অবশ্যই মনে রাখবে যে এই গাছগুলোর মূল মাটির উপরে থাকে, থাকে বলে সূর্যের আলো পায়, ক্লোরোপ্লাস্টিড যুক্ত হয়, সালোক সংশ্লেষ করতে পারে। এটা ব্যতিক্রম, জাস্ট ব্যতিক্রম। না হলেও কিন্তু মনে রাখবে গাছের মূলে সালোক সংশ্লেষ হয় না। ঠিক আছে, এবার দেখি আর কোথায় হয়। প্রাণী, প্রাণীতে সালোক সংশ্লেষ হয় না, হয় না। এখানে একই কথা বলবে, প্রাণী দেহে সালোক সংশ্লেষ হয় না। কেন হয় না? প্রাণীদের কোষে কি নেই? ক্লোরোফিল নেই। তাহলে প্রাণীদের কোষে ক্লোরোফিল না থাকায় প্রাণীদের দেহে সালোক সংশ্লেষ হয় না, একদম না বলে দেবে। আবার একই কথা, ব্যতিক্রম। বিরাট পৃথিবী, দু একটা প্রাণী থাকতেই পারে উল্টো ঘটনা ঘটাবে। যেমন এই দুটো নাম মনে রাখবে, ইউগ্লিনা এই প্রাণীটা, আর ক্রাইস্যামিবা এই প্রাণীটা। এরা এককোষী প্রাণী, এগুলো এক একটা প্রাণী, আর সব জলজ, জলে ভেসে থাকে এরা। দেখতেই পাচ্ছ রং সবুজ। কেন সবুজ? এরা প্রাণী হওয়া সত্ত্বেও এদের কোষের মধ্যে ক্লোরোফিল থাকে। দেখো, তাহলে প্রাণীদের কোষেও ক্লোরোফিল থাকে, ব্যতিক্রম হলেও তো থাকে। তাহলে তোদের শিখিয়েছিলাম যে কোনো ক্লোরোফিল যুক্ত কোষেই সালোক সংশ্লেষ হয়। উদ্ভিদ প্রাণী বড় কথা নয়, ক্লোরোফিল যুক্ত কোষটাই হলো আসল, না হলে সালোক সংশ্লেষ হবে না। তবে হ্যাঁ,
ক্লোরোফিল যুক্ত কোষ সব থেকে বেশি দেখা যায় সবুজ উদ্ভিদে। সেই জন্যই আমরা বলি যে উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে, প্রাণীরা পারে না। যে প্রাণীর ক্ষেত্রে ব্যতিক্রম, মনে রাখবে এই দুটো প্রাণীর নাম বলবে। ইউগ্লিনা এই প্রাণীটা, এগুলো এক একটা ইউগ্লিনা, আর বলবে ক্রাইসেমিবা, এগুলো এক একটা ক্রাইসেমিবা, সব এককোষী প্রাণী। এরা সালোক সংশ্লেষে সক্ষম, খুব ভালো করে মনে রেখো। নেক্সট, এবার আসি ব্যাকটেরিয়া। এই প্রাণীদের মতো বলতে পারো যে অধিকাংশ ব্যাকটেরিয়ার কোষে ক্লোরোফিল থাকে না। ব্যাকটেরিয়া জীবাণু, প্রোক্যারিওটিক, মুনেরা পর্বের জীবেরা, ব্যাকটেরিয়াদের কোষে ক্লোরোফিল থাকে না, তাই প্রাণীদের মতো ব্যাকটেরিয়ারাও সালোক সংশ্লেষ করতে পারে না। তো দু একটা ব্যতিক্রম আছে, সেগুলো বলবে। যেমন রোডোস্পাইরিলাম, এই ব্যাকটেরিয়াটা স্প্রিং এর মধ্যে এককোষী, কিন্তু ব্যাকটেরিয়া অলওয়েজ এককোষী, মনেরা পড়ব। নস্টক, অ্যানাবিনা, এর নস্টকের ছবি, এক একটা কোষ এগুলো একসঙ্গে রয়েছে কলোনি করে। এরা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। আর তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো যে সায়ানো ব্যাকটেরিয়ারাই পৃথিবীর প্রথম জীব যারা সালোক সংশ্লেষ করতে পেরেছিল। তাহলে এই সায়ানো ব্যাকটেরিয়া, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, এরকম কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে। না হলে অধিকাংশ ব্যাকটেরিয়াই সালোক সংশ্লেষ করতে পারে না, কারণ ব্যাকটেরিয়া ক্লোরোফিল বিহীন হয়। এই ব্যাকটেরিয়াগুলো ক্লোরোফিল যুক্ত, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, অ্যানাবিনা, নস্টক ইত্যাদি, এরা ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া, এরা সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দেখো আমরা কিছু উল্টো জিনিস শিখব। এতক্ষণ পড়ে এলাম উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে, এবার আমরা কয়েকটা উদ্ভিদ সম্পর্কে জানবো, এটাও ব্যতিক্রম, যারা সালোক সংশ্লেষ করতে পারে না উদ্ভিদ হওয়া সত্ত্বেও। কেন পারে না? এই যে এমন উদ্ভিদ যাদের ক্লোরোফিল নেই, এটা ক্লোরোফিল বিহীন উদ্ভিদ। যেমন দু একটা উদাহরণ মনে রাখবে। সমস্ত রকমের ছত্রাক, পৃথিবীতে যত ছত্রাক জাতীয় উদ্ভিদ আছে, এই সব ছত্রাকের কয়েকটা ছবি দিয়েছি। এটাকে চেনো, অ্যাগারিকাস, এটার নাম পলিপোরাস, এটার নাম প্লিউরেটাস, ইস্টের নাম জানো, মিউকর জানো, পেনিসিলিয়াম জানো। যে কোনো ছত্রাক, সব উদ্ভিদ কিন্তু ক্লোরোফিল বিহীন হওয়ায় সালোক সংশ্লেষ করতে পারে না। এরা সব অন্যের কাছ থেকে খাদ্যরস সংগ্রহ করে, মৃতজীবী প্রক্রিয়ায়, পরজীবী প্রক্রিয়ায়, তোমরা পড়েছো বিভিন্ন ক্লাসে। তারপর দেখো স্বর্ণলতা, এই যে সুতোর মতো গাছ, কিন্তু কোনো গাছের আকর্ষণ হয়, এগুলো উদ্ভিদ, মূল কাণ্ড পাতা কিছুই নেই, দেখো শুধু আকর্ষের মতো। স্বর্ণলতা, সোনার মতো হলুদ রং হয়, তাই নাম স্বর্ণলতা। এরা ক্লোরোফিল বিহীন, খাবার তৈরি করতে পারে না, এরা পরজীবী। স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ, দেখতে পাচ্ছ অন্য সবুজ গাছের ওপর জন্মে আছে, বাস করছে। কেন? এই সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, আর স্বর্ণলতা ওর থেকে খাদ্যরস শোষণ করে নিয়ে নিজে বেঁচে থাকে। এটা পরজীবী, এই সবুজ গাছের ক্ষতি করে স্বর্ণলতা। আর লাস্ট থেকে ছবিটা দেখতে পাচ্ছ র্যাফলেসিয়া, এটা একটা ফুল। লোকটা মাপছে কেন বলতো? পৃথিবীর সব থেকে বড় ফুল র্যাফলেসিয়া। দেখতে একটা লোকের কাছে ফুলটা কত বড়, একটা মানুষের কাছে দেখ কত বড় ফুল, একটা প্রমাণ সাইজের মানুষ, তার কাছে ফুলটা এত বড়। গাছ কোথায় রে? গাছ আছে, এরকম সরু সরু গাছ কোথাও বস্তুর মধ্যে ঢুকে আছে। কেন? এও পরজীবী। যেমন স্বর্ণলতা পরজীবী, র্যাফলেসিয়াও পরজীবী, যার ফুল কিন্তু পৃথিবীর বৃহত্তম ফুল। ভাব, পৃথিবীর বৃহত্তম ফুলের গাছ পরজীবী, সালোক সংশ্লেষ করতে পারে না। কি দুঃখের কথা। যাক, তাহলে কি শিখলি? এখানে যে কিছু উদ্ভিদ আছে যারা ক্লোরোফিল বিহীন হওয়ায় সালোক সংশ্লেষ করতে পারে না, যেমন পৃথিবীর সমস্ত ছত্রাক আর স্বর্ণলতা, র্যাফলেসিয়া। তোদের পরীক্ষার শর্ট কোশ্চেন আসতে পারে যে দুটো সপুষ্পক উদ্ভিদের নাম বলো যারা সালোক সংশ্লেষ করতে পারে না, যারা সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। একটা নাম বলবি স্বর্ণলতা,
একটার নাম র্যাফলেসিয়া। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ কোথায় হয় তোমরা শিখলে, কোথায় হয় না সেটাও শিখলে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সালোক সংশ্লেষে আরো নতুন কিছু জিনিস শিখব। ঠিক আছে, তাহলে গুড ডে। আর সবাই বাড়িতে থাকবে, সাবধানে থাকবে, পড়াশোনা করবে, বাড়ির বাইরে কেউ বেরোবে না। আর একটা কথা, যখনই এরকম ভিডিও দেখবে তোমরা খাতা নিয়ে বসবে, পেন নিয়ে বসবে, লিখে লিখে পড়বে। ঠিক আছে, সবাই